আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসকেএফ অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠানের ২১তম পর্বে আমি নাসিহা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের দেখছেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি, এছাড়াও দেখছেন এসকেএফ অনকোলজি এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস এর ফেসবুক পেজ থেকে সরাসরি। আজ ৪ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। আর তাই আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে বিশ্বে ক্যান্সারের পরিস্থিতি নিয়ে, অ্যাডভান্সমেন্টস ইন ট্রিটমেন্টস অ্যান্ড ডায়াগনোসিস, এবং এর সাথে বাংলাদেশের যে ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিসের ফ্যাসিলিটিস আছে সেটির উপর ইম্প্যাক্ট। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন দুইজন বিশেষ অতিথি, ডক্টর এটিএম কামরুল হাসান, মেডিকেল অনকোলজিস্ট অ্যান্ড চিফ মেডিকেল অফিসার এনআইসিআরএইচ, Dr. Syed Muhammad Ariful Islam, cancer specialist and medical oncologist, কুর্মিটোলা জেনারেল হসপিটাল। ১৯৯৯ সাল থেকে প্রতি বছর বিশ্ব ক্যান্সার দিবস ৪ ফেব্রুয়ারিতে পালন করা হয়। বিশ্বব্যাপী মৃত্যুর একটি বড় কারণ হচ্ছে ক্যান্সার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি সার্ভে অনুযায়ী দেখা গিয়েছে যে প্রায় ১০ লক্ষের মতো মানুষ ২০২০ সালে ক্যান্সারে মৃত্যুবরণ করে, এবং এর মেজরিটি এশিয়ান পপুলেশনে। বর্তমানে ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের ব্যাপকতা বাংলাদেশে অনেকটাই বেশি, এবং সঠিক সময়ে যদি রোগ নির্ণয় না হয় তাহলে বেঁচে থাকার হার অনেকটাই কমে আসে। আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথিদের কাছে। ক্যান্সার হওয়ার সম্ভাবনা কাদের বেশি থেকে থাকে এবং ক্যান্সারের লক্ষ্যগুলো কি কি? ধন্যবাদ নাসি আপনাকে। ক্যান্সার হওয়ার সম্ভাবনা কাদের বেশি, প্রথম দুইটা অংশ, আর দ্বিতীয় অংশ হচ্ছে ক্যান্সার হওয়ার লক্ষণ কি কি। সম্ভাবনা বেশি আসলে বলতে গেলে এটা একটি বিশদ বিষয়, কারণ ক্যান্সার তো আসলে একটাই নির্দিষ্ট জেন্ডারের হয় না বা নির্দিষ্ট বয়সের মানুষের হয় না। শিশুদের থেকে শুরু করে বয়স্ক মানুষদের, মহিলা পুরুষ সমানভাবে এবং সকল ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে মানুষ ক্যান্সার আক্রান্ত হয়। তো সবকিছু চিন্তা করতে গেলে মহিলাদের যেসব ক্যান্সার আছে তাদের রিস্ক ফ্যাক্টর ভিন্ন এবং পুরুষদের আলাদা, বয়স্কদের আলাদা। তবে আমরা যদি মোটা দাগে কথা বলতে চাই যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কত বেশি, তাহলে ক্যান্সার হওয়ার জন্য যেই রিস্ক ফ্যাক্টর গুলো, সেগুলোর সাথে যাদের এক্সপোজার বেশি আছে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রিস্ক ফ্যাক্টর বলতে আমরা বায়ু দূষণ বলতে পারি, স্মোকিং বা ধূমপান বলতে পারি, বা ধূমপান ছাড়াও যে আমাদের অন্যান্য তামাক জাতীয় পণ্য আমরা জর্দা, সাদা সেগুলো ইউজ করি, সেগুলো বলতে পারি। যারা ব্যবহার করেন তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া আধুনিক বিশ্বের একটি বড় হলো গিয়ে সমস্যা হচ্ছে যে সুবিধা আগে একটা ছিল, সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করার যে বড়ি যেগুলো আছে, ট্যাবলেট ইউজ করা হয়, সেগুলো অনেক সময় অনেক ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আবার এই ধরনের আমাদের এখনকার যে সামাজিকতায়, আমাদের শহুরে মানসিকতার মধ্যে যে সবার পরিশ্রম করার অভাব আছে, ওজন বেশি থাকা অনেক সময় অনেক ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়। এবং বয়সটা অবশ্যই আমি আগেই বলেছি যে জেনারেলাইজ ভাবে বেশি বয়সটাও ক্যান্সার বেশি হওয়ার একটা ঝুঁকি বাড়ায়। এগুলোই। আর লক্ষণ বলতে গেলে কিভাবে বলতে হয়, বিভিন্ন রকম ক্যান্সার তার বিভিন্ন রকম লক্ষণ থাকে। তবে অনেক সময় সাধারণত বড় কিছু সাইনকে আমরা বলি যে এগুলো ক্যান্সার হওয়ার লক্ষণ 10টা, অনেক সময় 10টি, 12টি বা অনেক সময় 15টি বলা হয়। তার মধ্যে কিছু আছে যেমন শরীরে কোথাও চাকা দেখা দেয়া, কোনো বড় ধরনের টিউমার জাতীয়, রক্তক্ষরণ হওয়া অস্বাভাবিক, নাক দিয়ে, মুখ দিয়ে পায়খানা বা প্রস্রাবের সাথে, অথবা হঠাৎ অতিরিক্ত ক্লান্ত বোধ করা, স্বাভাবিকভাবে যেটা সম্ভব না। তারপর যদি মনে করা হয় যে কোনো অতিরিক্ত ব্যথা তৈরি হওয়া, শ্বাসকষ্ট হঠাৎ করে তৈরি হওয়া, বা কোথাও ফুলে যাওয়া, বা তার যে বাওয়েল হ্যাবিট বলি, বাওয়েল এবং ব্লাডার হ্যাবিট, এটা যদি হঠাৎ করে পরিবর্তন হয়, অথবা চামড়ার ক্যান্সারে দেখা যায় চামড়ায় হঠাৎ করে নতুন করে কোনো ক্ষত বা দাগ তৈরি হওয়া, যেটা আগে ছিল না, হঠাৎ করে কোনো একটা চিহ্ন বা ক্ষত, কালো একটা দাগ যেটা হঠাৎ করে বাড়ছে, আগে ছোট ছিল, এটা হঠাৎ করে তার যে অবস্থান এবং তার সাইজ পরিবর্তন হচ্ছে, সেগুলো হলেও আমরা বুঝতে পারি যে হয়তোবা সেখান থেকে ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে বা
ক্যান্সার হচ্ছে এইসব লক্ষণগুলো দেখে। আর একটা হচ্ছে ওজন কমে যাওয়া। ডক্টর আরিফুলের কাছে একটা কমন মিসকনসেপশন বা ভ্রান্ত ধারণা থাকে যে ক্যান্সার ছোঁয়াচে, আসলে কি তাই? স্যার আপনি একটু মিউট করা। I'm unmuting. Thank you. আসলে ক্যান্সার সম্পর্কে এই প্রশ্নটা আমরা সবসময় শুনি, বিশেষ করে রোগী এবং রোগীর আত্মীয় স্বজনের কাছ থেকে। কারণ আসলে আমরা তো রোগ সম্পর্কে প্রথমেই চিন্তা করি যে এটা কমিউনিকেবল ডিজিজ কিনা, যার হয়েছে আমারও আবার হবে কিনা, রোগী এবং তার আশেপাশের লোকজনের। এটা সহজ উত্তর হচ্ছে যে আসলে ক্যান্সার ছোঁয়াচে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় মানুষরা মনে করে যে ক্যান্সার ছোঁয়াচে, ক্যান্সারের রোগী এবং তার পরিবারের সবাইকে অনেকে এড়িয়ে চলেন বা সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়াও আমাদের কাছে অনেক অনেক উদাহরণ আছে মানুষজনের। তো ক্যান্সার কোনোভাবেই ছোঁয়াচে না। ক্যান্সার শারীরিকভাবে কোনোভাবে সংস্পর্শে, একই থালায় খাবার খেলে, একই গ্লাসে পানি খেলে, একই সাথে গোসল করলে পুকুরে বা অন্য কোথাও, প্লাস একই বিছানায় শুলে, মানে ক্যান্সার সাধারণত ছড়ায় না। ক্যান্সার ছড়ানোর জন্য এটা যথেষ্ট না, ছোঁয়াচে ভাবটা। ডক্টর আরিফের কাছে সো ক্যান্সার কি আসলে কিউরেবল ডিজিজ কিনা, আপনার কাছে এটি আমার প্রশ্ন। আসলে একটু আগেও ধন্যবাদ আপনাকে, ডাক্তার কামরুল আলোচনা করছিলেন। ক্যান্সার তো আসলে অবশ্যই কিউরেবল। ক্যান্সারকে আমরা আসলে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কিউরেবল আর ইনকিউরেবল বা নন কিউরেবল, যেটাই বলেন আপনি। কিন্তু এটা নির্ভর করে যে আপনি ক্যান্সার কখন এটা ধরা পড়েছে এবং কিভাবে এটা চিকিৎসা শুরু হয়েছে, কত দ্রুত। সাধারণত এই জন্যই স্ক্রিনিং বা অন্যান্য কথাগুলো এসেছে আমাদের আলোচনায়। ক্যান্সার হলে সবাইকে সুস্থ করা সম্ভব শুধুমাত্র সময় মতো এবং দ্রুত চিকিৎসার মাধ্যমে। এই মানে অ্যাওয়ারনেসটা যদি বাংলাদেশের সবাইকে দেয়া যায়, তাহলে ক্যান্সারের কারণে বাংলাদেশের যে লক্ষাধিক লোকের মৃত্যু ঘটে আমাদের যে সুমারি আছে সে অনুযায়ী, সেইটা দূর করা সম্ভব। যে ক্যান্সার চিকিৎসা করলে ভালো হয় এবং দ্রুত চিকিৎসা করা প্রয়োজন, দেরি না করে। এই দুটো জিনিস। ধন্যবাদ। ডক্টর আরিফের কাছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং ট্রিটমেন্ট মোডালিটি চুজ করার ক্ষেত্রে স্টেজিং এর ভূমিকা কিরকম? ধন্যবাদ আপনাকে। আসলে স্টেজিং শব্দটি এরকম যে আসলে অনেক রোগী এবং রোগীর আত্মীয় স্বজন, আমি নিয়মিতভাবে দেখি যে একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকেন অনেকে। যেটা ভ্রান্ত ধারণা থাকেন আমি সেটাই উল্লেখ করছি, যে বায়োপসি রিপোর্ট নিয়ে আসেন, ওখানে স্টেজিং এর বদলে গ্রেডিং লেখা থাকে। অনেকে মনে করেন গ্রেডিংটাই হচ্ছে স্টেজিং। আমাদেরকে এসে বলেন যে আমার তো গ্রেড 2 লেখা আছে, তার মানে স্টেজ 2 ডিজিজ। স্টেজ বুঝতে গেলে আসলে আগের প্রসঙ্গে চলে যেতে হয়, যে ওই যে আগেই কথা হচ্ছিল যে কিউরেবল না ইনকিউরেবল ডিজিজ। সেই ক্ষেত্রে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই স্টেজ ক্যান্সার গুলোর 4টা স্টেজ বলি। প্রথম 3টা স্টেজ কিউরেবল এবং লাস্ট স্টেজ হচ্ছে ইনকিউরেবল ডিজিজ। আর হচ্ছে ওই যে আগে আমাদেরকে জানতে হবে যে ক্যান্সার শুধু বায়োপসি দিয়ে যে গ্রেডিংটা দেখা যায় সেটা স্টেজ না। স্টেজ করতে হলে তাকে একদম কম্প্রিহেন্সিভ ওয়ার্কআপ করে তার হলো যে এক্স-রে, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাম, এমআরআই সবকিছু করে তার টিউমারটা কতটুকু বিস্তৃত জানা এবং জেনে সেই স্টেজ অনুযায়ী দ্রুত চিকিৎসা দেয়া, এটাই স্টেজিং এর গুরুত্ব। আবারও চলে যাচ্ছি ডক্টর আরিফের কাছে। ক্যান্সার নিয়ে সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে কিনা এবং এটি কাটিয়ে ওঠা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। সামাজিক প্রতিবন্ধকতা অবশ্যই রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে তো আসলে শিক্ষার হার আমরা সবাই জানি খুব যদি সন্তোষজনক নয়, এবং সেটা আসলে প্রাথমিক পর্যায়ের শিক্ষা। স্বশিক্ষিত অনেকজন লোক আছেন, সেই জন্য আমাদের ধর্মীয়
অন্যান্য সামাজিকভাবে কিছু প্রতিবন্ধকতা থাকে ক্যান্সার নির্ণয় এবং ক্যান্সারের চিকিৎসায়। নির্ণয়ে থাকে হচ্ছে হলো যখন পরিবারের যখন কম গুরুত্বপূর্ণ অনেককে মনে করা হয় পরিবারের মেয়েদেরকে, বা অনেক সময় যিনি আয় করেন না তাকে কম গুরুত্বপূর্ণ মনে করা হয়, তাদের রোগ হয় তখন অনেক সময় হচ্ছে সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় না। আর দ্বিতীয় হচ্ছে যে এটা একটা জিনিস, আবার সামাজিকতার কারণেও অনেক মহিলারা বিশেষ করে ক্যান্সার চিকিৎসার জন্য ওনারা প্রথমেই চিকিৎসকের কাছে যেতে চান না, জিনিস লক্ষণগুলো লুকিয়ে রাখেন। আর তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে ওই প্রথম সব আলোচনার সাথে সম্পর্কিত, সেটা হলো যে ক্যান্সার চিকিৎসা করলে যে ক্যান্সার ভালো হয়ে যায় এই ধারণাটাও অনেকের নাই। অনেকেই মনে করেন ক্যান্সার চিকিৎসা দিলে চিকিৎসা দিয়ে লাভ হবে না, অনেক টাকা খরচ হবে, কিন্তু আলটিমেটলি সব রোগী মারা যাবে। আর ক্যান্সার চিকিৎসা দিলেই রোগী মারা যাবে, কেমোথেরাপি দিলে চুল পড়ে যাবে, মানুষের মুখে ঘা হবে, দেখতে কুৎসিত হয়ে যাবে, এবং সেই রোগী আলটিমেটলি বাঁচবে না, সে মারা যাবে। এই জন্য আমি মনে করি ক্যান্সার চিকিৎসার সামাজিক বাধাটা আসলে দুই স্তরের, একটি হচ্ছে যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে, আর একটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে। ধন্যবাদ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদের বেশ খানিকটা সময় দিয়েছেন, ক্যান্সার নিয়ে বেশ ইম্পর্টেন্ট কিছু টপিক হাইলাইট করে তুলে ধরেছেন আমাদের সামনে, বেশ কিছু মূল্যবান উপদেশ দিয়েছেন। আমি আশা করছি এই প্রোগ্রামের মধ্য দিয়ে যদি একজন মানুষও ক্যান্সারকে পরাজিত করতে পারে, এটাই হবে আমাদের এই প্রোগ্রামের সার্থকতা। ধন্যবাদ। ধন্যবাদ।